আজ আমরা এক্সপ্লেন করব চরকির নতুন ওয়েব সিরিজ দ্বিতীয় শয়ের প্রথম পর্ব ওয়াক্ত, যা চরকির বেস্ট ওয়েব সিরিজগুলোর মধ্যে একটি। হরর জনার এই সিরিজটির দ্বিতীয় সিজন হচ্ছে দ্বিতীয় শ। আপনাদের কাছে যদি আমার এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে এটার প্রথম যেই সিজনটি রয়েছে সেটিও আমি এক্সপ্লেন করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের পর্ব। গল্পের শুরুতে দেখা যায় চার বন্ধু মিলে একটি চায়ের দোকানে বসে আছে এবং যার মধ্যে একজন ফুচকা খেতে থাকা একটি মেয়েকে দেখছে আর অন্য একজন বাই। তখন তাদের অন্য এক বন্ধু এসে তাদের সবাইকে টাকার প্যাকেট দেয় এবং বলে একটি কাজ করতে হবে, কাজ শেষ হলে বাকি টাকা পেয়ে যাবে। এরপর তারা মুখে মাস্ক পরে এবং লাঠিসোঁটা নিয়ে একটি পার্টি অফিসে যায় এবং সেখানে ব্যাপক ভাঙচুর করে এবং সাথে আগুন জ্বালিয়ে দেয়। যেই আগুন ওই পার্টি অফিসের আশপাশে থাকা বাড়িঘর এবং মসজিদ পর্যন্ত ছড়িয়ে যায় এবং সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং অনেক মানুষ আহত হয় এবং নিহত কিছু মানুষ হয়, যাদের মধ্যে একজন ছিল মসজিদের ইমাম। এর পরের সিনে আমরা দেখতে পাই আলতাফ মোবাইল টিপছে এবং গান শুনছে, আর তখনই রাজু রুমে এসে সিগারেট নিয়ে যায় এবং আলতাফকে বলে গান বন্ধ করতে, কারণ কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দিবে। তো এরপরে রাজু বাইরে সিঁড়িতে বসে সিগারেট টানছিল আর ঠিক তখনই ফজরের আজান দেয়। আর ওই সময় আমরা দেখতে পাই আলতাফের রুমের বাইরে বসে কেউ একজন আলতাফকে দেখার চেষ্টা করছে। যখনই আলতাফ দরজার দিকে তাকাচ্ছে সে কাউকে দেখতে পাচ্ছে না। তখন আলতাফ এক নজরে দরজার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই দেখতে পায় একটি হাত দরজার থেকে বের হচ্ছে এবং বসে বসে আস্তে আস্তে সামনে আসছে। যদিও ওই মেয়েটার চুল দিয়ে পুরো মুখ ঢাকা ছিল, যে কারণে আলতাফ প্রথমে চিনতে পারছিল না এটা আসলে কে। আলতাফ মনে মনে ভয়ও পাচ্ছিল অনেকটা, কিন্তু যখনই মেয়েটি চুলগুলো সরালো আলতাফ দেখলো এ তো সেই মেয়ে যাকে চায়ের দোকানের সামনে ফুচকার দোকানে ফুচকা খেতে দেখেছিল। তো আলতাফ কিছুটা রিল্যাক্স হয়ে যায়। এরপরে আলতাফ ধীরে ধীরে তার দিকে আগাতে থাকে, বসে ঠিক তার দিকে হাত বাড়িয়ে দিতে থাকে, আর ঠিক তখনই পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায়। আর তখনই আমরা দরজা নক করার শব্দ শুনতে পাই। আমরা দেখি যে রাজু তার বাকি বন্ধুদের ডাকছে এবং সবাইকে নিয়ে আলতাফের রুমের দিকে আসছে এবং সবাই কিছুটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছে। তারা সবাই যখন আলতাফের রুমে ঢুকলো তখন তারা দেখতে পারলো যে আলতাফ তার হাতের আঙুল কারেন্টের সকেটের মধ্যে দিয়ে রেখেছে, যার ফলে তার পুরো শরীর পুড়ে গেছে এবং এটা দেখে তার বন্ধুরা প্রচন্ড ভয় পেয়ে গেল এবং তারা পুলিশকে কল করলো। পুলিশ সকালে এসে পুরো ব্যাপারটা দেখলো এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলো এবং তখন আমরা জানতে পারি তাদের 5 বন্ধুর আর এক বন্ধু তাদের সাথে ম্যাচে থাকে না, যার নাম জাহাঙ্গীর। আর জাহাঙ্গীর আলাদা একটা বাসায় থাকে। এরপরে আমরা দেখতে পারি যে জাহাঙ্গীর তার মার সাথে খাবার টেবিলে বসে আছে এবং তার মা তার জন্য খাবার নিয়ে আসছে। যদিও জাহাঙ্গীরের মন খারাপ, কারণ কিছুক্ষণ আগেই জাহাঙ্গীর জানতে পারছে তার বন্ধু মারা গিয়েছে, তাই জাহাঙ্গীর খেতে চায় না। তার মা জোর করার কারণে সে খেতে বসে। তখন জাহাঙ্গীরের মন অনেক খারাপ ছিল। জাহাঙ্গীর তার মাকে বলে যে মা, আমরা অনেক পাপ করেছি, এর জন্যই মনে হয় আমার বন্ধু আত্মহনন করেছে। তখন জাহাঙ্গীরের মা জাহাঙ্গীরকে একটা গল্প শোনায়, আর গল্পটা হলো তাদের এলাকায় এক লোক ছিল যার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু লোকটা ছিল অসৎ এবং সে অনেক পাপ করছে। তাই সে চিন্তা করলো এবার সে হজে যাবে। তখন এলাকার লোকজন বলা বলি শুরু করলো যে হজে গেলেই কি পাপ মুছে যাবে। যাই হোক, তারপর সেই লোক হজে গেল এবং হজে গিয়ে যখন শয়তানকে পাথর মারবে ঠিক তখন সে পিছনে তাকিয়ে দেখতে পায় যে সকল লোক তাকে দেখতেছে এবং সবাই তাকেই পাথর মারতিছে। এরপরে সে হজ থেকে যখন এলাকায় ফিরে আসলো তখন সকলে দেখতে পেল যে তার গায়ে অনেক ঘাও তার পিঠে। তখন জাহাঙ্গীরের মা বলে যে আসলে আমার যেটা মনে হয় সেটা হলো এই লোক এই সব কিছু কল্পনা করছে, আসলে সে নিজেই নিজেরে মারছে। তখন জাহাঙ্গীর তার মারে জিজ্ঞেস করে এর মানে কি। তখন জাহাঙ্গীরের মা বলে যে এই দুনিয়ায় পাপের বিচার হয় না, পাপের বিচার হয় কবরে, কিন্তু কিছু কিছু পাপ এতটা বেশি হয়ে যায় যখন বিচার কবর খুঁড়ে চলে আসে। আর ঠিক ওই সময়ই জাহাঙ্গীরের বন্ধুদের ফোন আসে এবং জাহাঙ্গীর বলে যে আমি পরে কথা বলবো, আমি মায়ের সাথে খাচ্ছি। এটা শুনে তার বন্ধু খুব অবাক হয় এবং সে তার বাকি বন্ধুদের বলে। আর তখন আমরা জানতে পারি আসলে জাহাঙ্গীরের মা আরো 1 মাস আগে মারা গিয়েছেন এবং যার কুলখানি তার বন্ধুরা খেয়ে এসেছেন। তো এরপরে আমরা দেখতে পাই জাহাঙ্গীরের বাসার জানালা ভাঙা এবং তার মা বসে তাকে খাওয়াচ্ছে। আর ঠিক তখন আমরা দেখতে পাই তার মার নাকে দুটো তুলো ছিল এবং সে সাদা কাপড়
পড়া ছিল। আর এর আগে আরেকটা কথা বলে রাখি, আমরা এর আগের সিনগুলা যখন জাহাঙ্গীরের মাকে দেখতে পাচ্ছিলাম তখন একটা জিনিস খেয়াল করেছে যে তার মার আশপাশে অনেক মাছি ঘুরছিল। আসলে তার মা কবর থেকে আসছে, তাই তার মার আশপাশে মাছি ঘুরছে। ওই সময় জাহাঙ্গীর খেতে যায় এবং দেখা যায় যে তার গলায় কাঁটা আটকে যায় এবং কাঁটা সে যখন বের করতে যায় তখন জাহাঙ্গীরের গলা দিয়ে রক্ত পড়তে থাকে। তখন জাহাঙ্গীরের মা বলে গলায় কাঁটা আটকাইছে, বলে যে তোর গলায় যখন কাঁটা আটকাইছে তাহলে ভাত নে। এ বলে সে ভাতের পরিবর্তে যে পাথর থাকে সে পাথরটা ওর মুখে দেয় এবং চাপ দিয়ে ধরে আর বলতে থাকে যে তোরে খাওয়ানোর জন্য আমি কবর খুইরা জাংলা ভেঙে আসছি, নে খা। আর তখনই জাহাঙ্গীরের বাসায় তার 3 বন্ধু প্রবেশ করে এবং তারা দেখতে পায় জানালা ভাঙা, তার প্লেটে কাচ পড়ে আছে এবং জাহাঙ্গীরের মাথা টেবিলের সাথে লেগে আছে। আর ওই সময় জোহরের আজান দিচ্ছিল। এরপর তারা তাড়াহুড়ো করে ওইখান থেকে বের হয়ে চলে আসে। তারা ভাবতে থাকে যে এগুলার কারণ কি। তাদের মধ্যে এক বন্ধু বলে বসে যে আমরা যেই পাপ করেছি সেই শাস্তিটা আমরা পাচ্ছি। ফজরের আজানের সময় আলতাফ, জোহরের আজানের সময় জাহাঙ্গীর, এরপরে আছর, মাগরিব, এশা, ওয়াক্ত, আর আমরাও 5 জন। তখন তারা অনেকটা চিন্তিত হয়ে পড়ে। তাদের কি করা উচিত তারা বুঝতে পারছিল না। তারা একবার ভাবছিল যে কোনো এক হুজুরের কাছে যাবে যাতে তাদের এই সমস্যার সমাধান হয়, আবার ভাবছিল এমন কোথাও যাবে যেখানে কোনো ধরনের শব্দ বা আজানের শব্দই আসবে না। ঠিক ওই সময়ই তাদের মধ্যে আর এক বন্ধু ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে করার চেষ্টা করে। যদিও রাজু দ্রুত তার কাছে গিয়ে তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। রাজু তাকে বোঝানোর চেষ্টা করে যে বন্ধু আত্মহত্যা করলে জাহান্নামে যাবি। তখন তার বন্ধু বলে আমরা জাহান্নামী আছি, আর এই কথা বলেই সে ছাদ থেকে লাফ দেয় এবং মারা যায়। আর ঠিক তখনই আসরের আজান দেয়। এরপরে রাজু আর কায়সার অনেক ভয় পেয়ে যায় এবং তারা দুজন মিলে দ্রুত হুজুরের কাছে যায় এবং হুজুরের কাছে গিয়ে তারা সমস্ত ঘটনা খুলে ফেলে। তখন হুজুর বলে তোমরা বাবা কি করছো, তোমরা তো অনেক বড় পাপ করছো। তারা এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য হুজুরের কাছে উপায় জানতে চায়। হুজুর তাদের তওবা পড়তে বলে এবং পুলিশকে সব খুলে বলতে বলে, কিন্তু এই ব্যাপারে কায়সার কিছুতেই রাজি হচ্ছিল না। তার প্রশ্ন একটাই ছিল যে আজানের সময় একজন ভালো মুসলমান কেন মারা যাবে? ওই সময় তো সমস্ত শয়তানকে নিয়ে যাওয়া হয়। যদি ওই কথার সাথে সাথে রাজু বলে উঠে আমরাই সেই শয়তান, তাই আমরাই চলে যাচ্ছি। কিন্তু এ কথায় কায়সার কোনো মতেই সন্তুষ্ট হতে পারছিল না। সে হুজুরকে জিজ্ঞেস করে। হুজুর তাকে উত্তর দেয় যে তোমরা যে ভালো মুসলমান এটা কে বলছে? এ বলে হুজুর তার হাত কামড়ে ধরে। আসলে হুজুরে না, কায়সার নিজেই নিজের হাত কামড়ে ধরে। ওটা কায়সারের কল্পনা ছিল। তখন কায়সার দৌড়ে বাসা থেকে বের হয় এবং সিঁড়ি দিয়ে নিচে নামে। তার পিছু পিছে রাজু আসতে থাকে। কায়সার নিচে দেখতে পায় একটি বাইক রাখা। সে দ্রুত গিয়ে সেই বাইকের উপর বসে এবং হেলমেটটা নিয়ে পড়তে থাকে। কিন্তু আসলে কায়সারের হাতে ছিল ব্লেড। কাঠ কাটার জন্য অটোমেটিক গোল যে ব্লেড গুলা সেই ব্লেড ছিল তার হাতে এবং সে সেটাকে হেলমেট ভেবে পড়ছিল এবং ওটাকে সে চালু করে দেয় কারণ সে ভাবছিল সে বাইক স্টার্ট করছে। এভাবেই সে যখন হেলমেটটা পরে সাথে সাথে সে ওখানেই মারা যায়। আর ঠিক ওই সময়ই মাগরিবের আজান দেয়। এরপরে রাজু ওখান থেকে দৌড়ে পালায়। দৌড়াতে দৌড়াতে সে সন্দীপ দাকে ফোন দেয় এবং তার কাছে জানতে চায় তার স্টুডিওটা ঠিক কোন জায়গায়। এরপর সে সন্দীপ দার স্টুডিওতে আসে এবং সন্দীপ দার সাথে কথা বলে একটা স্টুডিওর রুম চায়। যদিও কিছুতেই সন্দীপ দা দিতে রাজি ছিল না কারণ সে খুব ব্যস্ত ছিল। যখন রাজু তার টাকা দেয় তখন সন্দীপ দা রাজি হয় স্টুডিও দেওয়ার জন্য। এরপরে সন্দীপ দা রাজুকে নিয়ে স্টুডিওর ভিতরে প্রবেশ করে আর তখন রাজু সন্দীপ দাকে বলে যে আমি এখানে অনেক কিছুক্ষণ থাকবো আর কেউ আমাকে খুঁজতে আসলেও কাউকে বলবেন না আর ভিতরে কাউকে ঢুকতে দিবেন না। এরপরে তারা ভিতরে প্রবেশ করে বসে থাকে কিছুক্ষণ এবং সে নিশ্চিন্তে থাকে যে এখান থেকে সে আজানের শব্দ শুনতে পাবে না। ঠিক ওই মুহূর্তেই একজন ছেলে প্রবেশ করে হাতে 2 কাপ চা নিয়ে। তো রাজু অনেকটা ভয় পেয়ে যায়। রাজু তাড়াতাড়ি সন্দীপ দাকে জিজ্ঞেস করতে থাকে এই ছেলেটাকে সে দেখতেছি কিনা। সন্দীপ দা বলে হ্যাঁ আমি তো দেখতেছি, ও এখানকার এই চা আনা নেওয়া করে। তো এরপরে ওরে বলে চলে যেতে, কিন্তু রাজু ওরে আর যেতে দেয় না, বলে ও ভিতরেই থাকবে কারণ ওই টাইমেই এশার আজান দিবে। যদি সে বের হয়ে যেতে চায় আর তখন আজানের ধ্বনিটা সে শুনতে পায় সেই ভয়ে সে আর তাকে বের হতে দেয় না। কিন্তু ওই মুহূর্তেই বাচ্চা ছেলেটা অসুস্থ হয় এবং সে আজান দিতে থাকে মুখে আর তারপরে যা হবার সেটাই হয়। তার সমস্ত মৃত বন্ধুরা যেন দেয়াল ভেঙে পেরিয়ে আসতে থাকে তার কাছে এবং তাকে ধরে মারতে থাকে। কিন্তু আসলে রাজু নিজেই নিজেকে স্টুডিওর দেয়ালের সাথে তাকাচ্ছিল এবং এক পর্যায়ে রাজু ওখানেই মরে যায়, যেটা আমরা দেখতে পাই যে স্টুডিওর বাইরে থেকে। আর গল্পটি তখনই শেষ হয়ে যায়।
দ্বিতীয় শোয়ের পরিচালকও ছিল নুয়া সময়, তার কাজের প্রশংসা সে সব সময় পেয়েছেন। এই গল্পটা আমার কাছে খুবই ভাল লাগছে। সবচেয়ে বড় কথা যে সে প্রত্যেকটা জায়গা ক্ষুদ্রভাবে কাজ করেছে। বিশেষ করে রাজুর মার সিনটা যখন আশপাশে মাছি ওড়ার সিনগুলা ছিল, এটা আমি জানি না বাংলাদেশের অন্য কোনো পরিচালক বা কেউ মাথায় আসবে কিনা এই জিনিসটা এভাবে দেখানো, যেটা ওনার মাথায় আসছে। এছাড়াও পুরো গল্পটাই খুবই ভালো ছিল এবং খুব ভালো লাগছে যে আসলে ওরকম ভয়ঙ্কর চেহারার ভূত বা দেখানো ছাড়াও মানুষকে যে ভয় পাওয়ানো যায় সেটা আমি এই গল্পে পেয়েছি। তো এই ছিল আজকের গল্প। নেক্সটে দেখা হবে আবারও, যদি ভাগ্য ভালো হয়, কারণ এর পরের পর্ব যেটা আসতেছে সেটা হচ্ছে ভাগ্য ভালো, আর সেটা নিয়ে আপনাদের সাথে আবারও আমি হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর পরের গল্পটা যদি সবার আগে আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে বেল আইকনে প্রেস করতে হবে। আর আপনার মূল্যবান মতামত কোথায় দিবেন? আমার কমেন্ট বক্সে, এবং সাথে একটা লাইক দিয়ে নেবেন। তো ভালো থাকুন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে।